কার্বন ও কার্বন গঠিত যৌগের নেক্সট টপিক এবার আমার আছে দেখো ফুলারিন। তো আগের ভিডিও যারা দেখোনি ডিসক্রিপশনে সেখানে আছে, তোমরা সেই প্লেলিস্টটাতে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবা, সেখানে তোমরা দেখে নাও। এবার বলছি যে দেখো এটাতে কি হয়, তোমাদের এটা ছবি আঁকা সম্ভব নয় বোর্ডের মধ্যে, তোমরা এটা দেখে নাও। বইয়ের মধ্যে একটা ছবি আছে দেখো, যেখানে ফুলারিন লেখা আছে, যেটার মধ্যে দেখো 60 থেকে 70টা কার্বন পরমাণু পরপর যুক্ত হয়ে একটা ফুটবলের মতো গোলাকৃতি একটা গঠন তৈরি করেছে, সেটাকে ফুলারিন বলা হয়। এবার এটা দেখো, মানে কোনো একটা বড় বিশাল অণু নয়, যেমন যে অণুগুলো হয় সাধারণত হিরে, তারপর আরো যেগুলো হয়, এখানে মাত্র 60 থেকে 70টা পরমাণু থাকে। কিন্তু এমনি নর্মাল যে কোনো পদার্থে অসংখ্য মানে লাখ লাখ কোটি কোটি পরমাণু থাকে। ঠিক আছে, যেমন মানুষের মধ্যে একের পরে 27টা শূন্য, এতটা পরমাণু থাকে, অনেক বেশি। তাহলে এবার সাধারণত অনেক বেশি পরমাণু থাকে, কিন্তু এক্ষেত্রে মাত্র 60 থেকে 70টা পরমাণু মিলে তৈরি হয়। এবার এই যেটা আছে একটা জিনিস যেটা গোলাকৃতি হয়, এবং এটা দেখো চিকিৎসা বিজ্ঞানে এবং ইলেকট্রনিক্স জিনিসে, যেমন চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন জিনিসে কাজে লাগে এটা। তাছাড়া ইলেকট্রনিক্স, যেমন ধরো কোনো একটা ইলেকট্রনিক্স সার্কিট বোর্ড, যেমন মোবাইলে বা কোনো কিছুর মধ্যে যেগুলো থাকে, তো সেগুলো ব্যবহার করতে মানে তৈরি করতে এসব জিনিসগুলো ব্যবহার করা যায়। তাহলে এটা তোমরা লিখো, কার্বন পরমাণু 60 থেকে 70টি পরস্পর যুক্ত হয়ে যে গোলাকৃতি রূপভেদ গঠন করে তাকে ফুলারিন বলে। ঠিক আছে, এটার ব্যবহার কোথায় থাকে বললাম, চিকিৎসা বিজ্ঞানে ও ইলেকট্রনিক্স। দেখো তাহলে ইলেকট্রনিক্স আর চিকিৎসা বিজ্ঞানে এটার ব্যবহার করা হয়, তোমরা মনে রাখো। এবার যেটা বলছি দেখো, যখন এটা ব্যবহার করা হয় তো সেটার মধ্যে দেখো আরো অনেক কিছু ব্যবহার থাকতে পারে, ভবিষ্যতে আরো অনেক কিছু কাজ চলছে সেগুলোর ব্যবহার হবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট যেটা জানবো সেটাকে বলা হয় অনিয়তাকার রূপভেদ। মানে এতক্ষণে আমরা যেগুলো জানছিলাম হিরে, গ্রাফাইট এবং ফুলারিন, সেগুলো কার্বনের নিয়তাকার, মানে জানো তোমরা যে নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট হয় এগুলো। এবার আমরা জানবো যেগুলো কোনো নির্দিষ্ট আকৃতি থাকবে না, সেই সব কোনো জিনিস। যেমন দেখো এই ছকটা একটা আছে, সেটার সাহায্যে বলছি। তো সেখানে বলবো তার আগে, যেমন একটা চারকোল, সক্রিয় চারকোল সেটা হয়। এবার যে সক্রিয় চারকোল আছে বা চারকোল, সেগুলো দেখো একটা অধিশোষণ ধর্ম দেখা যায়। অধিশোষণ ধর্ম মানে কি আমি লিখাবো, তার আগে দেখো অধিশোষণ ধর্ম মানে একটা কোনো পদার্থ আছে, তাহলে সেই পদার্থের ওপরে অন্য কোনো অনেক অণু তার ওপরে জমা হয়ে যাবে। মানে একটা জিনিস, সেটার ওপরে বিভিন্ন অণু পরমাণু জমা থাকতে পারবে, মানে আকর্ষণ হয়ে যাবে, যে বাঁধা থাকবে। তাহলে সেই যে কোনো একটা জিনিসের মধ্যে অন্য একটা জিনিস চলে আসে, সেই ধর্মটাকে বলা হবে তার অধিশোষণ ধর্ম। ঠিক আছে, সেটা আমি লিখাবো। এবার যে অধিশোষণ ধর্ম আছে সেটা দেখো, যে চারকোল আছে সেটা সক্রিয় চারকোলের ক্ষেত্রে দেখা যায়। সক্রিয় চারকোল মানে কি, দেখো যে চারকোলটা খুব সহজে বিক্রিয়া করতে পারে সেটা। এবার যে সক্রিয় চারকোল সেটা যখন বিক্রিয়া করবে তখন বললাম তার অধিশোষণ ধর্ম দেখা যাবে। তাহলে অধিশোষণ ধর্ম কাকে বলে সেটা লিখো, পদার্থের যে ধর্মের প্রভাবে পদার্থটি বিভিন্ন বিভিন্ন অণু পৃষ্ঠতলের মধ্যে আটকে রাখতে পারে সেই ধর্মকে অধিশোষণ বলে।
অধিশোষণ ধর্ম এই যে জিনিসটা হলো। এবার দেখো অধিশোষণ ধর্মের কারণে দুই একটা ব্যবহার তোমরা এখানে তোমাদের এখানে জানতে হবে। যেমন সক্রিয় চারকোল যেটা, সেটা দেখো একটা গ্যাস মুখোশ তৈরিতে ব্যবহার হয়। গ্যাস মুখোশ মানে এসব যেসব জায়গাতে ধরো মানে অনেক বেশি গ্যাস ছড়িয়ে গেছে মানে কোনো একটা জিনিসের, তাহলে সেটা যখন সক্রিয় চারকোল ব্যবহার করা হবে তাহলে সেই গ্যাসের সঙ্গে সক্রিয় চারকোলের আকর্ষণ হয়, যে গ্যাসের অণুগুলো সেই চারকোলের ওপরে জমা হয়ে যায়। তো এই যে ঘটনা, তার জন্য সেখানে এটা প্রস্তুত করা হয় ওই গ্যাস মুখোশটা দিয়ে, সেটা আমাদের সুরক্ষিত রাখার জন্য কাজে ব্যবহার হয়। ঠিক আছে, তাহলে এটা বললাম দেখো যে সক্রিয় চারকোল কি, সক্রিয় চারকোলটা গ্যাস মুখোশ তৈরিতে ব্যবহার হয়। ঠিক আছে, গ্যাস মুখোশ তৈরিতে ব্যবহার হয়, তোমরা ভালোভাবে এটা লিখো। এবার অধিশোষণ ধর্ম জানলাম, সক্রিয় চারকোল সম্পর্কে। এবার আমরা দেখো যে কার্বনের যতগুলো রূপভেদ আছে সবগুলো পরপর আমি দেখাচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার পড়েছে, তোমরা ভালোভাবে দেখো। তার আগে তোমরা এইদিকে লাইকের আছে তো ভিডিওটিকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং আমাদের যে প্লে লিস্ট আছে সেগুলো তোমরা সেভ করে নাও, সেখানে তোমাদের ক্লাসের প্রত্যেকটা ভিডিও পরপর দেওয়া আছে। এবার বলছি দেখো যে কার্বনের রূপভেদটা কত প্রকারের হতে পারে, সেই প্রত্যেকটা ভাগ। হ্যাঁ দেখো, এটা তোমাদের বইয়েও আছে, তোমরা দেখো। কার্বনটাকে যখন আমরা ভাগ করব কার্বনের রূপভেদ, তো জানো তোমরা দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় নিয়াত আকার রূপভেদ, আর আরেকটা আছে সেটাকে বলা হয় অনিয়াত আকার। তাহলে এইভাবে দুটো ভাগ হয়ে গেল, নিয়াত আকার আর অনিয়াত আকার। এবার এই যে নিয়াত আকার আছে সেটার আবার তিনটে ভাগ থাকে। একটা হলো হিরে, তারপরে আছে গ্রাফাইট, একটা হিরে, তারপর গ্রাফাইট, তারপরে ফুলারিন, যেগুলো আমরা এতক্ষণে জানলাম। আর এই অনিয়ত আকারের এটার আবার চারটে ভাগ থাকে। তো চারটা ভাগ আমি দেখানোর চেষ্টা করছি। দেখো, প্রথম যেটা হবে সেটাকে বলা হয় চারকোল। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা তোমাদের মনে রাখতে হবে। তারপরে আর একটা আছে দেখো কোক, ঠিক আছে, এটা কোক বলা হয়। তারপরে আছে ভূসকালি, আর একটা আছে সেটাকে বলা হয় গ্যাস কার্বন। তাহলে এই চারটে দেখো ভাগ, ঠিক আছে, চারকোল, কোক, ভূসকালি আর গ্যাস কার্বন। এবার এই যেটা আছে চারকোল, সেটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় উদ্ভিজ, একটাকে বলা হয় প্রাণীজ। উদ্ভিজ চারকোল এবং প্রাণীজ চারকোল। এবার যে উদ্ভিদের আছে সেটা আবার দুটো ভাগ আছে, এটাকে বলা হয় কাঠ কয়লা, আর একটা শর্করা বা শর্করা অঙ্গার। আর এখানেও দুটো ভাগ আছে, এটাকে বলা হয় রক্ত বা রক্ত অঙ্গার, আর একটা হাড় বা অস্থি আছে তো অস্থি লিখছি, অস্থি অঙ্গার। তাহলে এই দেখো, এগুলোকে কার্বনের টোটাল রূপভেদ বলা হয়। মানে কার্বনটা বিভিন্ন রূপে প্রকৃতিতে পাওয়া যায়, তো সেই রূপগুলো এখানে প্রত্যেকটা দেওয়া হয়েছে। যেমন দেখো, কার্বনটা প্রথমে নিয়ত আকার এবং অনিয়ত আকার ভাগে ভাগ করা যায়। তারপরে তার মধ্যে হিরে জানো তোমরা, যেটা সবচেয়ে কঠিন। তারপরে গ্রাফাইট, যেটা তড়িৎদ্বারের মধ্যে ব্যবহার করা হয়। ফুলারিন, যেটা বললাম ইলেকট্রনিক্সের, তারপর চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হয়। চারকোল, ভূসকালি, গ্যাস কার্বন, এগুলো বিভিন্ন আছে। আচ্ছা, চারকোলটা গ্যাস মুখোশ তৈরিতে যেমন ব্যবহার হয়। এই যে ভূসকালি লেখা আছে সেটা তোমরা মনে রাখবা যে ছাপার কালি প্রস্তুতি, যেমন কোনো একটা ছাপার কালি আছে না, সেটা তো তৈরিতে কাজে লাগে। ঠিক আছে, তারপরে দেখো এটার আবার দুটো ভাগ, উদ্ভিজ এবং প্রাণীজ, তারপর এগুলো ভাগ। তাহলে এই যে প্রত্যেকটা জিনিস তোমরা প্রত্যেকটা এখানে ভালোভাবে মনে রাখবে। কার্বনের আর একটা রূপভেদ যেটা এখানে দেওয়া নাই সেটা হলো গ্রাফিন। গ্রাফিন মানে দেখো, যখন যে গ্রাফাইট আছে সেটার ছোট ছোট কণাগুলো যখন একসঙ্গে যুক্ত হয়, মানে গ্রাফেনেরই ক্রিস্টাল যে কণাগুলো আছে সেগুলো যখন পরপর যুক্ত হয়, তখন একটা গ্রাফিন রূপভেদ তৈরি হয়। সেটা দেখো ভবিষ্যতে অনেক বেশি ব্যবহার হওয়ার মানে উপযোগী, কারণ সেটাতে দেখো ন্যানো টেকনোলজি সেগুলো ব্যবহার হয়। ন্যানো টেকনোলজি মানে কি, একটা যে কোনো জিনিস, মানে তোমরা বিভিন্ন ফিল্মে দেখেছো যে একটা ধরো পদার্থ আছে,
সেটা যে কোনো আকার ধারণ করতে পারে, মানে যে কোনো ছোট বড়, তারপর ট্রান্সফরমেশন, যেমন কারগুলো মানে গাড়ি যেগুলো হয় ছোট বড় সব কিছু তার ট্রান্সফরমেশন হতে পারে। তাহলে এই ন্যানো টেকনোলজিতে এই যে গ্রাফিন সেটার অনেক বেশি ব্যবহার থাকতে পারবে, তার জন্য ভবিষ্যতে সেটার উপর এখনো কাজ চলছে। তাহলে ওটা একটা কার্বনের উপভেদ, এটা তোমরা মনে রাখো। ডিসক্রিপশনের মধ্যে গিয়ে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে যেখানে তোমাদের ক্লাসের প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে। তাহলে সেই প্লেলিস্টটা তোমরা সেভ করে নাও, সেখানে তোমরা প্রত্যেকটা ভিডিও পরপর পেয়ে যাবা, মানে তোমাদের একটা খুঁজতে হবে না, সেটা সেভ করে তোমরা নিচে ইউটিউবে যেখানে লেখা আছে সেখানে দেখতে পাবো। তবে এবার দেখো বইয়ে আছে জ্বালানি মূল্য, বা সেটাকে আমরা সংক্ষেপে তাপন মূল্য বলতে জানি। ঠিক আছে, তাহলে তাপন মূল্য বা জ্বালানি মূল্য সেই জিনিসটা কি হয় দেখো। এটার মানে কোনো একটা জিনিস আছে, তাহলে সেটাকে ধরো 1 কেজি আছে, তাহলে সেই জিনিসটাকে যদি সম্পূর্ণ পোড়ানো হয় তাহলে ম্যাক্সিমাম আমরা যে শক্তি পাবো সেটাকে তার জ্বালানি মূল্য বা তাপন মূল্য বলা হয়। বোঝা গেল? মানে 1 কেজি কোনো জিনিস আছে, সেটাকে সম্পূর্ণ যদি পোড়ানো হয় তাহলে যে পরিমাণে শক্তি পাবো আমরা সেটাকে তার তাপন মূল্য বা জ্বালানি মূল্য বলা হয়। তাহলে লিখো তোমরা যে 1 কিলোগ্রাম 1 কিলোগ্রাম কোনো পদার্থের 1 কিলোগ্রাম পদার্থের সম্পূর্ণ দহনে মানে পোড়ালে সর্বাধিক যে শক্তি পাওয়া যায় তাকে তাপন মূল্য বলে। এটা সবচেয়ে বেশি মানে তাপন মূল্য দেখো, যদি সবচেয়ে বেশি কোনো গ্যাসের নাম বলা হয় সেটা হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে হয়। তাহলে সবচেয়ে বেশি কোন তাপন মূল্য হয়? হাইড্রোজেন গ্যাসের। এবং সবচেয়ে দেখো যদি মানে কোন জ্বালানির বলা হয়, জ্বালানি মানে যেগুলো তোমাদের বাড়িতে ব্যবহার করা হয়, তারপর বিভিন্ন যানবাহন চলে, তাহলে সবচেয়ে বেশি জ্বালানি যেটা হয় সেটা হয় এলপিজি। তাহলে সবচেয়ে বেশি কোন জ্বালানির হয় দেখো? এলপিজি। আর যদি সবচেয়ে কোন গ্যাসের বেশি হয় সেটা হবে H2 গ্যাস, মানে হাইড্রোজেন গ্যাসের সবচেয়ে বেশি। পরীক্ষায় যেটা পড়বে, যদি গ্যাস পরীক্ষায় পড়ে তোমরা লিখবা H2, যদি জ্বালানি হয় এলপিজি। তাহলে এই যে তাপন মূল্য কোনো একটা জিনিসের ক্ষেত্রে দেখো কখন বেশি বা কম হয় সেটার একটা ছক তোমাদের দেওয়া আছে। কাঠ কয়লা সবচেয়ে কম, তারপর উপরে পরপর আছে, তো সেগুলো তোমরা ভালোভাবে নজর রাখো। এবার আমরা দেখো এখানকার একটা খুব দরকারি জিনিস পরপর আমরা জানবো। দেখো প্রকৃতিতে যে পরিমাণে আমাদের জ্বালানি আছে, জ্বালানি মানে যেগুলো পোড়ানো যায় বা যেগুলো ব্যবহার করা যায়, যেমন কয়লা, পেট্রোলিয়াম, সেগুলো প্রকৃতিতে কিভাবে তৈরি হয়, তারপর কিভাবে সম্পর্কে এগুলো জানবো। দেখো তাহলে সেগুলো প্রকৃতিতে খুব লক্ষ লক্ষ বছর ধরে জানো বিভিন্ন প্রাণী, যেমন যেসব জায়গায় বর্তমানে তেল বা অনেক কিছু পাওয়া যায় সেগুলো আগে সমুদ্র ছিল, তারপর বিভিন্ন প্রাণী সেখানে ছিল, দিয়ে সেগুলোর মধ্যে যখন সেগুলো ধীরে ধীরে উষ্ণতা বৃদ্ধি তারপর অনেক কিছু ঘটনা হয়, তার কারণে সেগুলো নিচে জমা পড়ে এবং লক্ষ লক্ষ বছর ধরে তোমরা জানো যে পাললিক শিলা এবং বিভিন্ন শিলার কারণে সেখানে বিভিন্ন জীবাশ্ম জ্বালানি এবং অনেক কিছু তৈরি হয়। তাহলে সেই যে বর্তমানে জ্বালানিগুলো আছে কয়লা, পেট্রোলিয়াম, তারপর আরও যেগুলো ডিজেল, গ্যাস, তাহলে এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলো আছে সেগুলো লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হয়েছে পৃথিবীতে, কিন্তু এবার বর্তমানে সেগুলোর ব্যবহার অনেক বেশি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার যতগুলো বর্তমানে শক্তি আছে, যেমন তড়িৎ শক্তি, তারপর আর যে বিভিন্ন শক্তি আছে, গাড়ি যেগুলো চলে, তাহলে বেশিরভাগ সেই শক্তিগুলো থেকে চলে, মানে কয়লা, পেট্রোলিয়াম, সেই সব শক্তি। তার জন্য বর্তমানে যে শক্তি আছে সেটা অনেক বেশি কমে যাচ্ছে। মানে একদিন এমনটা আসবে যে যতগুলো কয়লা আছে তারপর যত পেট্রোল আছে সব শেষ হয়ে যাবে। তার জন্য সেই কয়লা এবং পেট্রোল সব কিছু শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তার জন্য একটা পদক্ষেপ একটা নেওয়া হয়েছে, মানে কোনো একটা নিয়ম, যে একটা নিয়ম রাখতে হবে যে যেটার সাহায্যে আমরা কোনো একটা জিনিসকে কতটা বেশি ব্যবহার করতে পারবো, সেটাকে বলা হয় দেখো স্থিতিশীল উন্নয়ন। মানে আমরা বর্তমানের যে পরিমাণে জ্বালানি প্রয়োজন হবে সেটা রাখবো, তার পরিবর্তে যে বাকি যে জ্বালানিগুলোর প্রয়োজন কম সেই জ্বালানিগুলোকে সংরক্ষণ করে রাখা হবে। মানে বর্তমানে জ্বালানি ব্যবহার করব কিন্তু ভবিষ্যতের জন্য সেগুলোকে রাখা হবে। কারণ ধরো যে জ্বালানিগুলো তৈরি হয় সেগুলো বলছি আমি অনেক বছর লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হয়েছে। এবার ধরো আমরা সেগুলো যদি ধরো 10 বছরে শেষ করে দিলাম, যেমন কয়লা কিভাবে তৈরি হয় কিভাবে করা হয় এগুলো বইয়ে আছে তোমরা দেখো।
এখানে বিভিন্ন জিনিস ধরো তৈরি হয়েছে, দিয়ে অনেক লাখ বছর ধরে তৈরি হয়েছে কয়লা পেট্রোলিয়াম। এবার সেগুলোকে ধরো মানুষ মাটি থেকে বার করে নিল এভাবে, দিয়ে সেগুলো যদি ব্যবহার করতে লাগে, আচ্ছা কয়লা যে যখন পরিশোধন করা হয় সেটাকে কোল ওয়াশিং বলা হয়। একটা পদ্ধতি তোমাদের বইয়ে আছে, COAL ওয়াশিং, ঠিক আছে। কোল ওয়াশিং একটা পদ্ধতি যেখানে কয়লাটাকে পরিশোধন করা হয়। পরিশোধন মানে যে পরিমাণে কয়লা পাওয়া যায় সেটাকে আরো শুদ্ধ করা হয় সেটা। এবার দেখো এই যে কয়লাটা ধরো বের করে আমরা সম্পূর্ণ ব্যবহার করে নিলাম, তাহলে যে পরিমাণে বর্তমানে শক্তি আছে সব শেষ হয়ে যাবে। এবার যদি সব যে শক্তিগুলো আছে শেষ হয়ে যায়, তাহলে আর ভবিষ্যতের জন্য মানে কি আর ব্যবহার করব, কিছুই থাকবে না। তার জন্য এখানে জ্বালানি যে পরিমাণে আছে সেটা বর্তমানে ব্যবহার করব, তার সত্ত্বেও বিভিন্ন সংরক্ষণের জন্য কাজ করতে হবে। তাছাড়া আর একটা উপায় আছে, সেটা এবার আমরা জানবো। দেখো যে শক্তিগুলো আছে বর্তমানে, সেই শক্তিটাকে যদি আমরা ব্যবহার না করে অন্য একটা ধরনের কোনো এক ধরনের শক্তিকে আমরা বেশি ব্যবহার করি বা শক্তি উৎপন্ন করি, তাহলে সেই শক্তি থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। এবার আমরা সেই শক্তিগুলো সম্পর্কে জানবো, মানে এই কয়লা পেট্রোলিয়াম বা এই যে বিভিন্ন ধরনের শক্তি আছে সেগুলো বাদে আর কোন কোন শক্তি থাকতে পারে, সেই শক্তিগুলোর সাহায্যে আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে অনেক কিছু আবিষ্কার করতে পারবো। ঠিক আছে, তাহলে এই যে বিভিন্ন ধরনের শক্তি কয়লা পেট্রোলিয়াম বাদে সেগুলো আমরা জানবো। প্রথমে দেখো আমরা একটা শক্তি জানবো, এটা তোমাদের বইয়ে পরে আছে, হ্যাঁ, কিন্তু একটু আগে আমি আগে বলছি কারণ এটা সবচেয়ে দরকার। দেখো পারমাণবিক শক্তি, পারমাণবিক শক্তি এটা খুব দরকার, তার জন্য এটাই আমি আগে বলছি। দেখো পারমাণবিক শক্তি মানে তোমরা জানো যে একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস মানে কি, যেমন ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকে, যে সেখানে প্রোটন এবং নিউট্রন যেখানে একসঙ্গে থাকে। তাহলে ধরো এটা আছে যে এখানে প্রোটন এবং নিউট্রন একসঙ্গে আছে, তাহলে প্রোটন এবং নিউট্রনের মধ্যে কোন শক্তি থাকে জানো তোমরা? নিউক্লিয় শক্তি এটা থাকে। এবার যে নিউক্লিয় শক্তিগুলো আছে সেটাকে আমরা যদি ব্যবহার করি, দিয়ে একটা কোনো এমন জিনিস তৈরি করি যেখানে আমরা নিউক্লিয়াসের শক্তিকে ব্যবহার করতে পারবো, সেটাকে পারমাণবিক শক্তি বলা হয় বা নিউক্লিয় শক্তি। কিভাবে দেখো, তাহলে এই যে এগুলো হয় সাধারণত বিভিন্ন তেজস্ক্রিয় ধাতু থেকে পাওয়া যায়। তেজস্ক্রিয় মানে যেখানে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, মানে একটা ক্ষতিকারক রশ্মি নির্গত হয়। এবার তেজস্ক্রিয় মৌল যেমন আছে ধরো ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম। এবার এগুলো যখন একটা কোনো জিনিসের মধ্যে সংরক্ষণ করা হয়, দেখো এটার মধ্যে, তখন এখানে বিভিন্ন রশ্মি নির্গত হবে, দিয়ে এটার মধ্যে নিউক্লিয়ার ফিউশন মানে রাসায়নিক নিউক্লিয় বিক্রিয়া ঘটানো হবে। যে নিউক্লিয় বিক্রিয়া যখন এখানে ঘটবে তখন এখানে প্রচুর বেশি তাপ উৎপন্ন হবে, মানে এটা অনেক বেশি গরম হবে। এটা কিভাবে হয় ক্লাস 10-এ এবং 12-এ ডিটেলসে আছে, এখন সংক্ষেপে মনে রাখো। তাহলে এটার মধ্যে প্রচুর বেশি গরম হবে যখন এটার মধ্যে একটা নিউট্রন দেওয়া হয়, নিউট্রন দিয়ে এটা এত বেশি গরম হবে যে এখানে প্রচুর তাপ উৎপন্ন হবে। এবার এখান থেকেই দেখো যে নিউক্লিয়ার বোম মানে যে পরমাণু বোম এখান থেকে বানানো হয়, দিয়ে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয় জানো। তাহলে এবার দেখো এটা যে তাপটা হবে উৎপন্ন, সেটাকে একটা জিনিসের মধ্যে আমরা সংরক্ষণ এভাবে দেখো ব্যবহার করব। মানে ধরো আমরা এখানে দিয়ে দিলাম জল, তাহলে এই যে এই তাপের কারণে জলটা কি বাষ্প হয়ে যাবে, তোমরা জানো তাপের কারণে জলটা বাষ্প হবে। এবার এই যে সামনে আমরা ধরো একটা এইভাবে কোনো টারবাইন একটা মেশিন লাগিয়ে দিলাম। টারবাইন জানো তোমরা কি হয় সেটাতে, সেটা যখন জলীয় বাষ্পের সংস্পর্শে আসে তখন সেটা ঘুরতে শুরু করে। মানে দেখো যখন এই বাষ্পগুলো পাস হবে এদিক দিয়ে, তখন এই যে জিনিসটা এটা অনেক স্পিডে ঘুরতে লাগবে। এবার সেই ঘোরার কারণে তোমরা জানো যখন কোনো একটা জিনিসের মধ্যে রোটেশন সৃষ্টি হয় মানে যান্ত্রিক শক্তি, তখন শক্তিকে রূপান্তর করা যায় যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে। এবার এখানে চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রে পরিবর্তন হয়, যেমন জেনারেটরে হয় বা ডাইনামো জেনারেটর যেটা দেখেছো, তাহলে সেটার মধ্যে যখন ওই একটা জিনিস ঘোরে তখন সেখানে কি পাওয়া যায়, তড়িৎ শক্তি। ঠিক এটাও দেখো যখন এটা ঘুরতে শুরু করবে তখন এটার মধ্যে যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তর হবে। তাহলে এই জেনারেটরের মতো এটাকে ডাইনামো বলা হয়। তাহলে এই টারবাইন যে ঘোরে সেটার সাহায্যে ডাইনামো ব্যবহার করে তড়িৎ শক্তি উৎপন্ন করা যায়। তাহলে দেখো আমরা পরমাণুর যে নিউক্লিয়াসের শক্তি আছে, নিউক্লিয়াস থেকে শক্তিটা নির্গত হয়, দিয়ে তাপ শক্তিতে রূপান্তর হয়ে এইভাবে তড়িৎ শক্তি করা হয়। তাহলে এই যে শক্তি সেটাকে পারমাণবিক শক্তি বলা হয়। তাহলে এই পারমাণবিক শক্তিটা আমি লিখিয়ে দিচ্ছি, সেটা খুব দরকার, তোমরা মনে রাখবা। এবং যে পারমাণবিক শক্তি আছে সেটা দেখো বর্তমানে অনেক বেশি ব্যবহার করা হয়, কারণ এটা একটা মানে খুব কম জিনিস থেকে প্রচুর বেশি শক্তি পাওয়া যায়। যেমন ধরো 1 কেজি কোনো একটা জিনিস আছে, তাহলে এখানে প্রচুর শক্তি, মানে ধরো 1 কেজিতে দিল্লি আছে, তাহলে দিল্লির যতগুলো মানে জিনিস আছে, যত গাড়ি আছে সব 148 দিন প্রায় চলতে পারে 1 কেজি মাত্র জিনিসে। তার মানে এটা অনেক বেশি শক্তি উৎপন্ন করে। ঠিক আছে, পারমাণবিক শক্তি কাকে বলে তোমরা লিখো। তো কোনো পরমাণুর
কোনো পরমাণুর নিউক্লিয়াসের বন্ধন শক্তি নিউক্লিয়াসের বন্ধন শক্তিকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপাদন করা হয় তাকে পারমাণবিক শক্তি বলে। কোশ্চেনের উত্তর দাও তোমরা, কোন গ্যাসের তাপন মূল্য সবচেয়ে বেশি? কমেন্টের মধ্যে অবশ্যই বলো, তোমরা কমেন্ট করো যে কোন গ্যাসের তাপন মূল্য সবচেয়ে বেশি। আমি সব কমেন্টগুলো দেখবো এবং তোমাদের রিপ্লাই দেবো, অবশ্যই তোমরা দেখো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দাও। প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে থাকো, আমি ক্লাস 7 থেকে 12 পর্যন্ত যত সায়েন্সের সব কিছু পড়াচ্ছি দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তারপর শেয়ার করি একটু সবাই, যে তোমাদের যদি কেউ থাকে, এবং এটা বলো কোন গ্যাসের তাপন মূল্য সবচেয়ে বেশি হয়।